পেশাগত দায়িত্বের ক্ষেত্রে ওয়েজ বোর্ডের প্রশ্নটাও ওঠে। অনেকেই বলেছেন ওয়েজ বোর্ড তো বাস্তবায়ন হয় না, তাহলে ওয়েজ বোর্ড করে এটা লাভ কি? করে লাভ নেই। কেন হয় না ওয়েজ বোর্ড বাস্তবায়ন? এটা কি আপনি জানেন? আপনি জানেন, আমি জানি। কারণ হচ্ছে এই যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা কোনো অবস্থাতে একটি ব্যবসায়িক লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয় নাই। একজন দোকানদার দোকান চালান, লাভজনক না হলে বন্ধ করে দেন। গণমাধ্যমের মালিকরা লাভজনক না হওয়া সত্ত্বেও কেন গণমাধ্যম চালান? নিশ্চয় একটা অন্য কারণ থাকতে হবে, তাই না? তাহলে এই যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো লাভজনক হবে কিভাবে, সেই প্রশ্নটা তুলুন, যাতে করে অবশ্যই এই প্রতিষ্ঠানগুলোর যারা মালিক, যারা নির্বাহী দায়িত্বে আছেন, তারা বলুন যে আমি প্রতি বছর 10 কোটি, 100 কোটি, 50 কোটি, হোয়াট এভার আমরা লোকসান দিচ্ছি, কিসের জন্য? জনসেবা করার জন্য। তো চ্যারিটি অর্গানাইজেশন করেন, আঞ্জুমানে মফিদুল ইসলামে টাকা দিন। কারণ কি জানেন? কারণটা হচ্ছে যে জিনিসটা আপনি ব্যবহার করছেন সেই স্পেকট্রামটা পাবলিকের। তারপরে হচ্ছে পাশাপাশি হচ্ছে রাষ্ট্রের প্রশ্নটা, সেই জায়গাটা আমি প্রফেশনাল আসপেক্ট থেকেই বললাম। আর এইরকম জায়গায় সেই মালিকানার প্রশ্নটা হচ্ছে ব্রিজ। আপনার প্রফেশনাল যে সুবিধাদি দেওয়ার কথা, সুবিধা বলতে আসলে প্র্যাকটিক্যালি আপনার দায়িত্ব পালনের জন্য যে সুযোগ তৈরি করে দেওয়ার কথা, আপনাকে চাকরি দেওয়ার সাথে সাথে সেই কাজটা মালিক করে না। কারণ হচ্ছে মালিক জানে যে আপনার সাথে এই আচরণ করার পরেও আপনি আসলে এই গভর্নমেন্টকে বা এই রেজিমকে বা এই ধরনের আইডিওলজিকে সার্ভ করবেন, অথবা আপনি থাকবেন, আর উনি ওইটা দিয়ে সুবিধা নেবেন। সে কারণেই মালিকানার যে ধরন তৈরি হয়েছে দেশে, সেটা অব্যাহত রেখে সংবাদপত্র বলেন, টেলিভিশন বলেন, রেডিও বলেন, স্বাধীনতাগুলো প্রতিষ্ঠা করা খুব দুরূহ হবে। প্রফেশনাল জায়গা তো থাকছেই না, একটা সেফটি ট্রেনিং এর ব্যবস্থা করে না, তার কাছে আপনি চাইছেন স্বাধীনতা। বিপজ্জনক জায়গাটা হচ্ছে এই জায়গায়। ফলে ওনারশিপের এই যে প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে মিডিয়া ব্যবহৃত হচ্ছে অন্য ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য। কেউ কেউ ক্রস ওনারশিপ নিয়ে প্রশ্ন তুলেছেন, অনেকেই তোলেন। নিউ ইয়র্ক টাইমসের কি পয়সার অভাবের কারণে টেলিভিশন চালু করলো না ওরা? এলএ টাইমস এত গরিব যে একটা টেলিভিশন স্টেশন তৈরি করতে পারে না, একটা রেডিও স্টেশন দিতে পারে না। লামাউত পত্রিকাটা তো মনে হয় ভিক্ষা করে চলে, না হলে তারা একটা রেডিও স্টেশন দিতে পারে না। কারণ আছে। আপনি যখনই এই কাণ্ডটা করবেন ক্রস ওনারশিপে, আপনি বলবেন যে ভাই আমি 5টা দোকান খুলতে পারলে আমি 5টা রেডিও খুলতে পারবো না কেন, 5টা টিভি খুলতে পারবো না কেন? দোকান এবং টেলিভিশনের মাঝখানের পার্থক্যটা একটু আগে আপনিই বলেছেন। আপনি ফোর্থ স্টেট হইতে চান। আপনি কোনো দোকানদার ফোর্থ স্টেট হইতে চায় নাই। আপনি ফোর্থ স্টেটও হবেন, আবার দোকানদারের আচরণ করবেন। সরি, আমি একটু রুডলি কথাবার্তা বলি, প্লিজ বেয়ার উইথ মি, প্লিজ বেয়ার উইথ মি। আমি আপনি দোকানদার হব, কিন্তু আমি চাইবো যে আমি ফোর্থ স্টেটের ট্রিটমেন্ট পাবো। হবে না, যেটা হবে না সেটা হচ্ছে আপনি ফোর্থ স্টেট হবেন না, দোকানদার হবেন। ফ্যাক্ট ইজ দিস। এগুলি খুব বিটার ট্রুথ। তারপরে তো আছে রাষ্ট্রের প্রতিষ্ঠানের চাপ, তাই না? আমরা তো গত 16 বছর দেখেছি কোন কোন প্রতিষ্ঠান কিভাবে চাপ দেয়, তাই তো? তো ওনারা অকস্মাৎ চাপ তো হাওয়া থেকে দেন না। ক্ষমতায় যারা থাকেন তাদের আনুকূল্যে, তাদের ছত্রছায়ায়, তাদের অনুরোধে, তাদের দিয়ে, তাদের কোনো না কোনো ভাবে। তাহলে যদি রাজনৈতিক দলগুলো আপনাদের সামনে এসেও অঙ্গীকার করতে পারে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
যা জনগণের অর্থে পরিচালিত হয়, যার প্রধান লক্ষ্য বা কোনো অবস্থাতেই যার গভীর রাত্রে আপনাকে ফোন করার কথা না, তারা এই রকম ফোন করবে না, এই ব্যবস্থায় এই অঙ্গীকার রাজনীতিবিদরা দিক। কারণ রাজনীতিবিদরা বলেন না, অথচ ওনারা অকস্মাৎ রাত্রে 3টায় তো কেউ কাউকে ফোন করেন না, করেন নাই 16 বছর, তাই না? আমার জন্য মনে হয়েছে যে এগুলি সংস্কার। সংস্কার এই প্রতিবেদনে কি আছে তার চেয়ে বড় সংস্কার হচ্ছে এইগুলো। এগুলো আপনাদের হাতে, একেবারে আপনাদের হাতে। এটা সংস্কার কমিশনের হাতে নয়, এটা এই সরকারের হাতে নয়, এটা আপনাদের হাতে। সাংবাদিকদের আইনি সুরক্ষা কিভাবে করবেন যে দেশে নাগরিকের এই আইনি সুরক্ষা নেই? যে দেশে নাগরিকের আইনি সুরক্ষা নেই, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়, গুমের শিকার হয়, নিপীড়নের শিকার হয়, সেখানে অকস্মাৎ কেবলমাত্র আপনার একটা আইডি কার্ড থাকবে সাংবাদিক, আমার একটা আইডি কার্ড থাকবে সাংবাদিক, আমি আইনের সুরক্ষা পাবো? এটা কি সম্ভব? আমার ধারণা সেটা সম্ভব না। তাহলে আপনার লড়াইটা আসলে ওই সংগ্রামেরও লড়াই, ওই সংগ্রামের অংশ যে আপনি আইনি সুরক্ষা করবেন। এই যে আইনগুলো আছে, অধিকাংশ আইন তো ভয়াবহ আইন। কারণটা কি? এই আইনগুলোর অধিকাংশ তৈরি হয়েছে ঔপনিবেশিক আমলে, ব্রিটিশ আমলের সব আইন টাইন দিয়ে আমরা পুলিশ চালাই। তো একজন সাংবাদিক হিসেবে আপনি কেবলমাত্র সাংবাদিকের আইনি সুরক্ষার পাশাপাশি কি এই প্রশ্নটা করতে পারেন যে পুলিশ যেন কাউকে এরকম ভাবে নিপীড়ন না করে? যদি কাউকে না মারে তাহলে আপনাকেও কিন্তু মারতে পারবে না। আপনি কেউ ডেমনস্ট্রেশনে যখন থাকে তখন পুলিশ যে তাদের উপর হামলা করে তারই অংশ হিসেবে আপনাকে ধরে পেটায়, তাই তো? আপনাকে তো রাস্তায় অকস্মাৎ রিক্সা থেকে 2-4টা ঘটনা ছাড়া, তাই না? আপনাকে কখন ইসে করে? আপনি যখন প্রফেশনাল কাজে থাকেন, সেটা কি হয়? একটা সমাবেশ, না হয় একটা কিছু একটা ঘটছে, যেখানে গেছেন, সেখানে পুলিশ মনে করেছে যে ওদেরকে ডিসপার্স করতে হবে, ফোর্স ব্যবহার করতেছে, ডিসপ্রপোর্শনেট ফোর্স ব্যবহার করতেছে, তারই অংশ হিসেবে আবার আপনি সেটা ছবি তুলে ফেলতেছেন, দেখে ফেলতেছেন, অতএব আপনাকেও 2টা বাড়ি দিয়ে দেয়। তাহলে আগে যদি আমরা এটা নিশ্চিত করতে পারি যে এই ডেমনস্ট্রেটরদের ক্ষেত্রে এই জিনিস ইউজ করা যাবে না। বাংলাদেশের পুলিশ ইউএন এর আন্ডারে ইন্টারন্যাশনাল পুলিশিং করে, তখন তারা যে কন্ডাক্ট ফলো করে, কেন ঢাকায় সেই নাইরোবিতে করা যাবে, অমুক জায়গায় করা যাবে, তমুক জায়গায়, কিন্তু ঢাকায় আসলে আমাদের পুলিশ এরকম আচরণ করবে কেন? সেটা শুধু সাংবাদিকের বিরুদ্ধে না, নাগরিকদের বিরুদ্ধে। সেটা রিক্সা চালক, আপনার ছোট ব্যবসায়ী ইত্যাদি সকলের ক্ষেত্রে। আসেন, আমার অনুরোধ হচ্ছে এই জায়গাগুলো আমরা চিহ্নিত করি, কথা বলি, এবং এগুলির মাধ্যমে আসলে সংস্কারের দায়িত্ব কেবল সংস্কার কমিশনের নয়, সংস্কারের দায়িত্ব কেবলমাত্র অন্তর্বর্তী সরকারের নয়। কারণটা কি জানেন? সংস্কার কমিশন তৈরি হয়েছিল না, এখন তো নাই, কিন্তু আপনারা তো সাংবাদিকতায় আছেন। আগামীকাল আপনারা থাকবেন, পরশুদিন আপনারা থাকবেন, 6-9 মাস পরে অন্তর্বর্তী সরকার থাকবে না, কিন্তু আপনারা থাকবেন, থাকবেনই আপনারা। তাহলে আপনাদেরই দায়িত্ব, সরকারকে চাপ দিন, কিন্তু আইন তো আপনি বদলাতে পারবেন না, সরকার বদলাবে। তাহলে আপনি চাপ দিন, কিন্তু দায়িত্বটা আপনাকে নিতে হবে। এই কারণে প্রফেশনটা আপনার, দায়িত্বটা আপনার, এবং এই দায়িত্ব আপনি স্বেচ্ছায় নিয়েছেন। কেউ আপনাকে বেঁধে এনে এই দায়িত্ব দেয় নাই, কিন্তু আপনি নিয়েছেন। তাহলে আসেন আমরা সকলে মিলে সেই চেষ্টাটা করি।